Welcome to English class, dear students in Firdaus Ali Khan Model School and College. Assalamu alaikum. I'm here with you, Hasnain Muhammad Imtiaz, Senior Teacher, English, Firdaus Ali Khan Model School and College. Students, today we are going to discuss about passage narration from English grammar. So, our today's lesson is passage narration. Announcement of the lesson is English grammar, passage narration. Learning outcomes. After observing this presentation, students will be able to know about passive narration and you will be able to change direct speech into indirect speech. তাহলে লার্নিং আউটকামস অর্থাৎ শিক্ষণফল আজকের এই পাঠ শেষে তোমরা যে বিষয়টা শিখতে পারবে সেটা হচ্ছে তোমরা প্যাসিভ ন্যারেশন সম্পর্কে জানতে পারবে এবং প্যাসিভ ন্যারেশন কে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে পারবে। What is narration, students? দেখো, the way of reporting the speech of a speaker is called narration. অর্থাৎ একটা বক্তা যখন তার বক্তব্য কোনো কিভাবে উপস্থাপন করতেছে এই বিষয়টার হচ্ছে ন্যারেশন। অর্থাৎ বক্তা তার বক্তব্য কিভাবে উপস্থাপন করে, কোন ভাবে উপস্থাপন করে এই বিষয়টাই হচ্ছে কি বলা হয় ন্যারেশন। The speech of a speaker can be presented in two ways. এই যে বক্তা তার বক্তব্য উপস্থাপন করতেছেন এই বিষয়টাকে দুই ভাবে ভাগ করা যায়। অর্থাৎ একজন বক্তা দুই ভাবে তার বক্তব্য উপস্থাপন করতে পারে, সেগুলো হচ্ছে একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। আচ্ছা, তাহলে চলো আমরা আরো বেশি দেখে ফেলি যে একটা এক্সাম্পল সহকারে দেখে ফেলি কি লেখা আছে ডাইরেক্ট স্পিচে আমরা কি রকম পাই। এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাতে ডাইরেক্ট ন্যারেশন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তোমাদেরকে পরীক্ষায় সাধারণত এইভাবেই ন্যারেশনের পরিবর্তনগুলো দেওয়া হবে। তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজের ন্যারেশনগুলোকে তোমাদের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে যে প্যাসেজ ন্যারেশনটা দেওয়া আছে সেটা কি লেখা আছে দেখো, মাই সন্স লিসেন টু মি, a great treasure lies hidden in the land, I am going to give you, said the old man. How will we find it, said the sons, you must dig the land for it. এটা হচ্ছে তোমাদের আজকের দেওয়া একটা প্যাসেজ ন্যারেশন উদাহরণস্বরূপ। এই প্যাসেজ ন্যারেশনটাকে ডাইরেক্ট ফর্মে দেওয়া আছে, এবারে আমরা ইনডাইরেক্ট ফর্মে যদি এটা দেখতে চাই তাহলে কি হবে দেখো, অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ সন্স, এটা কিন্তু ডাইরেক্ট ন্যারেশন ছিল না, কিন্তু এখানে আনা হয়েছে, এই ফ্রেজটাকে আনা হয়েছে এই কারণে যে মাই সন্স একটা হচ্ছে ভোকেটিভ কেস, এটাকে রিপ্লেস করতে হলে অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ সন্স এই ফ্রেজটা বা এই অংশটুকু ব্যবহার করতে হয়। তারপরে দেখো দ্য ওল্ড ম্যান টোল্ড দেম টু লিসেন টু হিম, এগুলো তো তোমরা জানোই, যেটা তোমাদেরকে বলা হয়েছে যে ন্যারেশনে যে রুলস গুলো আছে সেই রুলস গুলো ফলো করা হচ্ছে একটার পর একটা, এবং বিশেষ করে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যে রুলস গুলো এখানে ফলো করা হচ্ছে খেয়াল করো। এর পরবর্তী যেই সেন্টেন্সটা এখানে লেখা হয়েছে এ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য ল্যান্ড, ওইটাকে আবার এন্ড অ্যাডেড দ্যাট দিয়ে যুক্ত করা হয়েছে। তারপরে বলা হয়েছে এ গ্রেট ট্রেজার লে হিডেন ইন দ্য ল্যান্ড এন্ড ফার্দার অ্যাডেড দ্যাট, আবার খেয়াল করো আবার একটা ফ্রেজ যুক্ত করা হয়েছে ফার্দার অ্যাডেড দ্যাট হি ওয়াজ গোইং টু লিভ ইট টু দেম। তাহলে এই যে একটার পর একটা সেন্টেন্সকে তাদের সিকোয়েন্স অনুযায়ী মাঝখানে কিছু ফ্রেজ যুক্ত করে বসানো হচ্ছে, এটা এই বিষয়গুলো ফ্রেজ প্যাসেজ ন্যারেশনে ব্যবহার করতে হয়। Then the son asked him they would find that, the old man replied that they had to dig the land for it. আচ্ছা, তো প্যাসেজ ন্যারেশন শুরু স্টার্ট করবার আগে আমাদেরকে ইন্ডিভিজুয়াল যেই সেন্টেন্স হিসেবে ন্যারেশন এইটা আমাদের জানা থাকতে হবে। এইটার রুলস গুলো জানার পরে সেন্টেন্স ওয়াইজ অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি পরিবর্তন হবে, এই পরিবর্তনগুলো কিন্তু আমাদের জানতে হবে, তারপরে আমাদেরকে প্যাসেজ ন্যারেশনে আসতে হবে। তাহলে আমরা আজকে ক্লাসে আপাতত ধরে নিচ্ছি যে তোমাদের এই বিষয়গুলো জানা আছে, তো সেই হিসেবে আমরা সামনে অগ্রসর হব। Let's learn some rules of passive narration. তাহলে চলো আমরা এবার প্যাসেজ ন্যারেশন সম্পর্কে জেনেছি, এবার প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস জানি যেটা দিয়ে পরিবর্তন করা যায় প্যাসেজ ন্যারেশনকে। রুল নাম্বার 1, আইডেন্টিফাইং স্পিকার এন্ড দ্য পারসন স্পোকেন টু অর অডিয়েন্স। ঠিক আছে, অর্থাৎ একটা প্যাসেজ ন্যারেশনে প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে স্পিকারকে আইডেন্টিফাই করতে হবে এবং পারসন স্পোকেন টু অর্থাৎ দিস অডিয়েন্স অর্থাৎ যার সাথে কথা বলছে স্পিকার, এই দুটো আলাদা
এক্সিস্টেন্স কে আমাদের ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ স্পিকার এবং অডিয়েন্স বা লিসেনার এই দুজনকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এরপরে যেটা করতে হবে, ডিটারমাইনিং দ্য মুড অফ দ্য ভার্ব ইন দেয়ার স্পিচ, এবং এই স্পিচ গুলার ভেতরে ভার্বের মুডটা কি হিসেবে আছে, টেন্স ওয়াইজ কোন টেন্সে আছে, এই বিষয়টাকে তোমাদের ফাইন্ড আউট করে নিতে হবে। এই দুটো বিষয় তোমাদের প্রথম কাজ। এরপরে দেখো, আচ্ছা এক্সাম্পল একটা আছে, একটা এক্সাম্পল সহকারে আমরা বিষয়টা এখানে দেখি নিই। কি লেখা আছে দেখো, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, জেরি সেড টু দ্য অথরেস, especially in the dark by the fire. You were so young when I saw you last, said the authoress. এখানে দেখো যে কথাটা বলছে আইডেন্টিফাইং স্পিকার, প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে, প্রথম সেন্টেন্সের স্পিকারকে জেরি সেড টু দ্য অথরেস, অর্থাৎ জেরি স্পিকার and the authoress is the audience। আবার পরবর্তী সেন্টেন্সটাতে কি লেখা আছে, said the authoress, অর্থাৎ এখানে authoress স্পিকার, জেরি অডিয়েন্স। তাহলে এভাবে প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা করে আমাদের স্পিকার এবং অডিয়েন্স এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করে নিতে হবে। নিয়ে সে অনুযায়ী এবার ভার্বের যে পরিবর্তনটা, কোন টেন্সে ভার্বগুলো আছে, কোন মুডে আছে, এটাও আমাদের খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে জেরি সেইড মানে পাস্ট টেন্সে আছে, সেইড দ্য অথরেস এটাও পাস্ট টেন্সে আছে। তাহলে সেই হিসেবে আমাদের পরবর্তী যে টেন্স গুলো আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্স আছে, যেমন ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচের যে টেন্সের ভার্বের পরিবর্তন, এই পরিবর্তনগুলো সাধন করতে হবে। তাহলে এই জন্য এই ভার্বটাকেও আমাদের ডিটারমাইন করে নিতে হবে যে ভার্বগুলো কোন ফরম্যাটে আছে। তাহলে স্পিকার, লিসেনার এবং ভার্বের রূপ বা মুড, এটা আমাদের প্রথম কাজ। আচ্ছা, পরে নিচে দেখো এটার এক্সাম্পলটা সলভ করে দেওয়া আছে, ডাইরেক্ট নিচে ইনডাইরেক্ট দেওয়া আছে। Jerry told the authoress that she looked a little bit like his mother, especially in the dark by the fire. The authoress told Jerry that he had been so young when she had seen him before. ওকে, তাহলে আমরা এই রুলসটা জেনে ফেলেছি যে প্রথমে আমাদের কি করতে হবে, স্পিকার এবং পারসন স্পোকেন টু এবং ভার্বের মুডটা জেনে নিতে হবে। রুল 2, Rule 2 এ কি আছে দেখো, রিপোর্টিং ভার্ব অফ ডাইরেক্ট স্পিচ ন্যারেশন হ্যাভ টু বি ব্রট এট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স ইন ইনভার্টেড কমা। তাহলে রিপোর্টিং ভার্বটা সাধারণত রিপোর্টেড স্পিচ, একটা এক্সাম্পল দেখে নিয়ে নিলে আমাদের জিনিসটা বুঝতে ভালো হবে। দেখো রিপোর্টিং ভার্বটা সাধারণত রিপোর্টেড স্পিচে, বিশেষ করে প্যাসেজ ন্যারেশনের রিপোর্টেড স্পিচের পরে অথবা মাঝখানে ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো, উইল ইউ কাম উইথ মি, সেড রিনা, এটা কিন্তু আসলে এরকম হওয়ার কথা ছিল রিনা সেড টু মি, অথবা রিনা সেড টু হিম, হার, যেটাই বলো, এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এটা কি হয়েছে, পরে এসছে বা মাঝখানে এসছে, এভাবে আমরা বলতে পারি। তো তখন কি করতে হয়, এই রিপোর্টিং ভার্বটাকে শুরুতে এনে তারপরে ইনডাইরেক্ট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে 2 নম্বর রুল, যে রিপোর্টিং ভার্বটা প্যাসেজ ন্যারেশনের শেষে থাক অথবা মাঝখানে থাক, এটাকে শুরুতে নিয়ে এসে তারপরে ইনডাইরেক্ট করার প্রসেসটা শুরু করতে হয়। আচ্ছা, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে কি হয় দেখো, রিনা টোল্ড টিনা, ঠিক আছে, said রিনা, এই কথাটা শেষে আছে, এটাকে কি করা হয়েছে, শুরুতে আনা হয়েছে, অর্থাৎ রিনা টোল্ড টিনা ইফ শি উড কাম উইথ হার। লাইকওয়াইজ পরেরটাতেও তাই করা হয়েছে, টিনা রিপ্লাইড রিনা দ্যাট শি উড কাম আফটার ফিনিশিং হার টাস্ক। এর পরের রুলসটা কি বলেছে দেখো, রুল নাম্বার 3, if the speaker use more than one speech or sentence then the following ways should be applied। অর্থাৎ একজন বক্তা যদি একের অধিক কথা বলে, অর্থাৎ একটা উক্তির মধ্যে বা একটা ইনভার্টেড কমার মধ্যে যদি একাধিক সেন্টেন্স থাকে, তাহলে আমরা ওগুলোকে কি দিয়ে যুক্ত করব, একটার পর একটা সিকোয়েন্স তো আমাদেরকে বজায় রাখতে হবে। তাহলে ওগুলোকে আমরা যুক্ত করব কি দিয়ে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো সেড, এগেইন সেড, অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এগুলো যুক্ত করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করব, অলসো আস্কড, এগেইন আস্কড, হার্টার আস্কড, এটসেট্রা আর ইউজড। ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স and ordered to and requested to, etc. এগুলো ব্যবহার করতে হবে। ইন কেস অবজেক্টিভ সেন্টেন্স and wished that and prayed that, etc. ইন কেস অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স and exclaimed with joy, happiness, sorrow, that, etc. এভাবে আমাদের একটার পর একটা সেন্টেন্স গুলোকে যুক্ত করতে হবে বিভিন্ন সেন্টেন্স ওয়াইজ। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই এখানে, I will help you to solve this problem, I am responsible for it। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে দুইটা সেন্টেন্স আছে, the boy said, অর্থাৎ এই বয়টা দুইটা কথা বলেছে। Why did you do it? Do you have time for it? You are leaving Dhaka this evening, said I। এখানে said I এর সাথে যে তিনটা সেন্টেন্স আছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা এগুলোকে পরিবর্তন কিভাবে করব খেয়াল করো। The boy told me that he would help me to solve this problem,
he added that, খেয়াল করো, he added that he was responsible for it. I asked him why he had done it. Okay, I also asked him, খেয়াল করো, I also asked him if he had time for it. I also added that he was leaving Dhaka that evening. ঠিক আছে, এভাবে একটার পর একটা বাক্যগুলোকে এখানে যুক্ত করতে হয়। ঠিক আছে, তাহলে যুক্ত করার ক্ষেত্রে যেই ফ্রেজগুলো ব্যবহার করতে হয় সেগুলো তো আগের স্লাইডে দেওয়াই আছে, তোমরা ভালো করে সেগুলো স্টাডি করে নেবে। রুল নাম্বার 4, if reported speech has only yes, then subject plus replied in the affirmative is used or subject plus auxiliary verb is used. আচ্ছা, তাহলে দেখো রিপোর্টেড স্পিচ এর যদি ইয়েস শব্দটা থাকে, অর্থাৎ ইয়েস দিয়েই বক্তা তার বক্তব্য শেষ করে, তাহলে আমরা কি করব, ওই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ is used, ঠিক আছে, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব is used, ঠিক আছে, অক্সিলারি ভার্ব according to the previous verb, ঠিক আছে। speech has the other speech, okay, if reported speech has other speech after yes, তো yes শব্দটার পরে যদি অন্য কোনো কথা থাকে তাহলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেই দ্যাট, ঠিক আছে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেই দ্যাট ইজ ইউজড, এভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হবে। এখানে দেখো, I said to him, have you done the sum? Yes, he said. তাহলে এখানে শুধুমাত্র yes দ্বারাই বক্তা তার বক্তব্য শেষ করেছে, তাহলে এটাকে কিভাবে ইনডাইরেক্ট করতে হবে, I asked him if he had done the sum, এটা তো ঠিকই আছে as usual, কিন্তু পরবর্তীটাতে yes টাকে কিভাবে পরিবর্তন করা হয়েছে খেয়াল করো, he replied in the affirmative, এরপরে শেষ। যদি কোনো সেন্টেন্সে বা কোনো প্যাসেজে তোমরা এরকম শুধু yes শব্দটা দিয়ে ইনভার্টেড কমা শেষ হয়, তাহলে he replied in the affirmative বললেই যথেষ্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য affirmative। আচ্ছা, এবারে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আরেকটা দেখো, যেখানে ইএস এর সাথে অন্য আরো কিছু যুক্ত আছে, তাহলে কি বলছে, I said to him, have you done the sum? ওকে, তারপরে কি লেখা আছে, yes I have also done another one, he said। তাহলে এখানে ইএস এর পরে বাড়তি একটা অংশ যুক্ত করে দেওয়া হয়। তাহলে এটাকে আমরা কিভাবে মানে ফিল আপ করব, I asked him if he had done the sum, এটা তো as usual মানে তোমরা ফিল আপ করবে, সলভ করবে। পরবর্তীতে দেখো কি লেখা আছে, ইয়েসটাকে রিপ্লেস করা হলো কি দিয়ে, হি রিপ্লাইড দ্যাট, ঠিক আছে, হি রিপ্লাইড দ্যাট হি হ্যাড, যেটাকে বলা হয়েছিল এর আগে যে সাহায্যকারী ভার্ব দিয়ে এটাকে রিপ্লেস করা যায়, হি হ্যাড, ঠিক আছে, হি হ্যাড। এরপরে যে অংশটুকু আছে এটাকে আবার কিভাবে যুক্ত করা হয়েছে খেয়াল করো, হি অ্যাডেড দ্যাট হি হ্যাড অলসো ডান অ্যানাদার ওয়ান, তাহলে হি অ্যাডেড দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে। এটাকে অন্যভাবেও আমরা করতে পারি, সেটা কি দেখো, I asked him if he had done the sum, এটা তো as usual আমরা সলভ করেছি। এর পরবর্তীতে যে অংশটুকু আছে, অর্থাৎ he replied in the affirmative and said that, তাহলে আমরা yes এই অংশটুকুকে কিভাবে রিপ্লেস করলাম, অর্থাৎ he replied in the affirmative এই অংশটুকু দিয়ে, অর্থাৎ replied in the affirmative দিয়ে he কে আমরা রিপ্লেস করে দিয়েছি and said that he had also done another one। তাহলে এভাবে যদি কোনো সেন্টেন্সে প্যাসেজ নারেশনে যদি আমরা yes শব্দটা পাই, তাহলে এই উপযুক্ত বা এখানে উক্ত নিয়ম অনুসারে পরিবর্তন করে ফেলবো। তাহলে চলো পরবর্তীতে দেখি কি রুলস শেষ হয়ে গেছে আজকের মতো। এখানে আমাদের একটা হোমওয়ার্ক আছে এখানে তোমাদের জন্য। আচ্ছা, হোমওয়ার্কটা দেখো কি আছে, ইউ ক্যান গো নাও, ইউ মে কাম টুমরো, দ্য ওল্ড ম্যান সেড টু মি, when will I come, said I, can you meet me in the afternoon, yes I said। তাহলে এই অংশটুকুকে তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা বাসায় এটা সুন্দরভাবে সলভ করবে। আমি পরবর্তীতে ওভার ফোন তোমাদের কাছে এটার ফিডব্যাকটা জানার চেষ্টা করবো যে তোমরা মানে এটা সঠিকভাবে প্রবলেমটা সলভ করতে পারলে কি না, অথবা তোমরা আমাদের ফেসবুক যে পেজ গুলো রয়েছে সেখানেও আমাকে এটা ফিডব্যাক জানাতে পারো। তাহলে ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই তোমাদের জন্য ক্লাস। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, গুড বাই।